তো দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান ইসরায়েলের বিরুদ্ধে তার সামরিক অভিযান বন্ধ ঘোষণা করেছে। ইরান বলেছে তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য সফল হয়েছে এবং এখন আপাতত এই সামরিক অভিযান বন্ধ করা হচ্ছে। তবে ইসরায়েল যদি কোনো রকম লেবাননে হামলা চালায় অথবা ইরানে হামলা চালায় তাহলে এর চেয়ে কঠিন আঘাত হানা হবে। একইভাবে ইসরায়েলও সাময়িকভাবে ইরানের উপর হামলা বন্ধ করেছে। তবে ইসরায়েল সময় রাত 9টায়, তার মানে বাংলাদেশে তখন প্রায় রাত 12টা তো বাজবেই, স্থানীয় সময় রাত 9টায় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছে এবং সেই বৈঠকের সিদ্ধান্ত হবে বাদবাকি। এদিকে এই যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অভিযান বন্ধ ঘোষণা করলো, কেন এই বন্ধ ঘোষণা করলো? হঠাৎ করে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কেন অভিযান শুরু করলো এবং কেন বন্ধ করলো? পেছনের কারণটা আসলে কি? নিশ্চয়ই পর্দার আড়ালে কিছু ঘটনা ঘটেছে যার কারণে এরকম কিছু হয়েছে। ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাপারটা কি এমন? এপাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের এক্স পোস্টে ইরান এবং ইসরায়েল দুই পক্ষকেই হামলা বন্ধ করে কূটনীতির পথে ফিরে আসার কথা বলেছে। প্রশ্ন হচ্ছে, কূটনীতির পথ আসলে কত দূর বাকি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা সবাই জানি গত রাত থেকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। এই অভিযানের মূল কারণ ছিল লেবাননে ইসরায়েল হামলা চালিয়েছে, সেই হামলা যাতে আর না চালায় তার একটা জবাব দেওয়া, ইসরায়েলকে শাসন করা এবং লেবাননে যাতে হামলা না চালায় তা নিশ্চিত করা। এটা গেল আমাদের আপাতত চোখের সামনের ঘটনা, কিন্তু এর পেছনে আরও কিছু ঘটনা ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, লেবাননের প্রেসিডেন্ট, যিনি খ্রিস্টান সম্প্রদায় থেকে হয়েছেন প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন জোসেফ আউন। এই জোসেফ আউন আমেরিকার টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছিলেন মনে আছে? আমি বলেছিলাম কিন্তু ভিডিওতে। তিনি বলেছিলেন যে লেবানন হচ্ছে আমাদের দেশ, লেবানন ইরানের না। তিনি বলেছিলেন এটা আমাদের দেশ, এটা আপনাদের দেশ না। আমাদের দেশকে আমাদের মতো দেখতে দিন, আপনি এখানে নাক গলাবেন না, আপনি এখানে হস্তক্ষেপ করবেন না, আপনি আপনার মতো থাকেন, আমরা এখানে শান্তিতে থাকি। লেবাননের প্রেসিডেন্ট আরও সরাসরি বলেছিলেন যে ইরান লেবাননকে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তো এরপরে ইসরায়েল কিন্তু লেবাননের সামরিক বাহিনীর উপর হামলা চালিয়েছে। দুইজন অফিসার, একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং একজন সিপাহী মারা গেছে সেই হামলায়। এরপরে লেবাননের বিভিন্ন জায়গায় হামলা তো চালাচ্ছেই। সরাসরি লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছিল। এক সপ্তাহ আগে যখন ইরান হুমকি দিয়েছিল তখন কিন্তু হামলা চালাতে পারেনি ইসরায়েল, হামলা বন্ধ রেখেছিল। পরে ঠিকই তারা লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে এবং হামলা চালিয়েছে হিজবুল্লাহর সদর দপ্তরেও। এই যে সামরিক বাহিনীর উপর হামলা চালালো ইসরায়েল, লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালালো, এই হামলাগুলো কিন্তু শুধুমাত্র হিজবুল্লাহর উদ্দেশ্যে বা হিজবুল্লাহর উপর হামলা তা না। এই হামলা কিন্তু রাষ্ট্র লেবাননের উপরে, লেবাননের রাষ্ট্রীয় বাহিনীর উপরে। তারপরেও লেবাননের সামরিক বাহিনী তার কোনো জবাব দিতে পারেনি। লেবাননের যে প্রেসিডেন্ট জোসেফ আউন, তিনি একসময় সেনাপ্রধান ছিলেন, তিনি ইসরায়েলের বিরুদ্ধে একটি কথাও বলার সাহস পাননি, প্রতিবাদ করার কোনো ব্যবস্থা তিনি করেননি। এর মানে দাঁড়ালো যে লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, লেবাননের সরকার থাকার পরেও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার, কোনো কাজ করার তাদের কোনো ক্ষমতা নেই, এটা পরিষ্কার। সেই জায়গায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি, আর লেবাননের হয়ে, লেবাননের জনগণের হয়ে, লেবাননের রাজধানীর পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করলো ইরান। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ইরান গতকাল এই হামলার ভেতর দিয়ে লেবাননের জনগণের কাছে, লেবাননের সরকারের কাছে এবং বিশ্ববাসীর কাছে একদম পরিষ্কার মেসেজ দিয়েছে যে আমরা লেবাননের জন্য কি করতে পারি এবং কি করছি, একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে ইরান লেবাননের জন্য লড়াই করতেও পারে, সেই মেসেজ একদম সারা বিশ্বের কাছে পরিষ্কার করে দিল। এখন লেবাননের জনগণ ইরানকে ভালোবাসবে না লেবাননের সরকারকে ভালোবাসবে, সেটাই তো এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যখন ইসরায়েল লেবাননের জনগণকে হুঁশিয়ার করে দিয়েছিল, বিশেষ করে বৈরুতের জনগণকে, যে তোমরা বৈরুত ছাড়ো, আমরা হামলা চালাবো, তখন কিন্তু বৈরুতের জনগণ সরেনি। কেন? যা ঠিক আছে, আমরা এখানে মরলে এখানেই মরবো, বাঁচলে এখানেই বাঁচবো, আমরা সরবো না। এবং তাদের একটা ভরসা ছিল, যদি লেবাননের রাজধানী
বৈরুতে ইসরায়েল হামলা চালায় তাহলে ইরান এখানে অ্যাক্টিভ হবে, এখানে ইরান কিছু করবে। এটা গেল লেবানন কেন্দ্রিক রাজনীতির ব্যাপারে ইরানের ডিপ্লোমেসি পলিসি এবং ইরানের ভূমিকা। ইরান কেন গত রাতে লেবাননের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করলো তার একটা বড় কারণ হচ্ছে এটা। আরও কিছু পেছনে কারণ আছে, সেগুলোও বলি। আমেরিকার সাথে ইরানের কূটনৈতিক আলাপ আলোচনা চলছে, চুক্তির ব্যাপারে দীর্ঘদিন ধরে কথাবার্তা হচ্ছে এবং এখন বলা হচ্ছে যে চুক্তি একেবারে খুব কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন গতকাল এই হামলার পরে, তিনি বলেছেন ইরানকে উদ্দেশ্য করে যে ঠিক আছে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, ওকে এখন থামুন, এখন আবার আলোচনা থেকে ফিরে আসুন, আমরা চুক্তির খুব কাছাকাছি। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি বলেছেন যে এখন আর যুদ্ধের সময় নয়, এখন কূটনীতির সময়, যুদ্ধ বাদে কূটনীতির দিকে ফিরতে হবে, কারণ একটা সিদ্ধান্তের খুব কাছাকাছি। এই অবস্থায় কোনো মতেই যুদ্ধের দিকে যাওয়া যাবে না। দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যে ধৈর্য ধরুন, যুদ্ধের পথ ছাড়ুন। এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি দুই পক্ষের কাছেই বেশ শক্তভাবে বার্তা দিয়েছে যে আপনারা যুদ্ধ বন্ধ করুন, আমরা আলোচনার পথে ফিরে আসি, আমরা চুক্তির কাছাকাছি। এই যে চুক্তির কাছাকাছি, আলোচনায় ফিরে আসুন, যুদ্ধের পথ বন্ধ করুন, আপনারা ধৈর্য ধরুন, আপনারা যুদ্ধ বন্ধ করুন, ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের পক্ষ থেকে বা বিশ্ববাসীর পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছে। এই জায়গাটা ইরান উপেক্ষা করলো না, তার মানে কূটনীতি এবং বিশ্ববাসীর প্রতি সম্মান দেখিয়ে কূটনীতির পথে ফিরে আসলো। এবং ইরান বলেছে যে আমরা ইসরায়েলের উপর যে হামলা চালাম তাকে আমরা শাসন করার যেটা দরকার সেটা করেছি, এখন যদি আমাদের কথা না শোনে, সে যদি আবার লেবাননের উপর হামলা চালায়, তাহলে আমরা আবার তাকে ভীষণ কঠিন মারতে হচ্ছে, যা দিয়েছি তার চেয়ে বেশি শায়েস্তা করব। আবার ওপাশে বিশ্ববাসীর যে কূটনৈতিক প্রচেষ্টা যে আহ্বান, তার প্রতিও সম্মান দেখানো হলো। এবং ইসরায়েলের বিরুদ্ধে এই মুহূর্তে ইরান যে যুদ্ধ করতে চায়, ইরান যুদ্ধ করতে মুখে আছে, গায়ে পড়ে যুদ্ধ করছে, ব্যাপারটা এরকম যাতে না হয় সেটাও কিন্তু আবার ইরানের একটা বড় লক্ষ্য। তারা যুদ্ধ করে কিন্তু আন্তর্জাতিক জনমতটা তার পক্ষে রাখে, এটা ইরানের একটা বড় কৌশল। সেই কাজটা করলো, তারা দেখালো যে আমরা যুদ্ধের ভেতরেও আছি, আমরা কূটনীতিতেও আছি, যদি যুদ্ধ করতে চাও তার এই নাও যুদ্ধ। তাই বলে ইসরায়েলকে দুই ঘা মেরে দিল। আবার কূটনীতির পরে পথে ফিরে এসে বললো ঠিক আছে বলো কি কূটনীতি আছে তোমাদের সামনে, কি আলাপ আছে তোমাদের টেবিলে, চুক্তির কি অবস্থা তোমাদের টেবিলে বলো। অর্থাৎ ইরান একদম সহজ সরলভাবে দুই পথই পরিষ্কার করে দেখিয়ে দিল ইসরায়েলকে, আমেরিকাকে এবং বিশ্ববাসীকে, যে যুদ্ধ চাইলে যুদ্ধ, কূটনীতি চাইলে কূটনীতি, আছেই সব জায়গায়। তবে এর আগে আর কিছু কথা বলার দরকার এই ভিডিওতে। ইরান এবং ইসরায়েল দুই পক্ষ বেশ পাল্টা হামলা চালিয়েছে। এবার সেই ইয়েমেনের পক্ষ থেকে কিন্তু ঘোষণা ছিল একটা, যে ইয়েমেন তো যুদ্ধে জড়িয়ে গিয়েছিল, তারা ক্ষেপণাস্ত্র মেরেছে ইয়েমেন থেকে, এবং তারা পরিষ্কার করে বলেছিল যে যদি ইসরায়েল বাড়াবাড়ি করে, যুদ্ধ যদি কন্টিনিউ করে, তা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু বাবাল মানদের প্রণালী বন্ধ করে দেবো, লোহিত সাগর দিয়ে ইসরায়েলের কোনো জাহাজ চলবে না, ইসরায়েলের জাহাজ একদম টোটালি চলাচল বন্ধ হয়ে যাবে। এবং এখনও বন্ধ, ইসরায়েলের জাহাজ লোহিত সাগর দিয়ে চলতে পারবে না। এই যে ইয়েমেনের পক্ষ থেকে যে ঘোষণা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। আঞ্চলিক রাজনীতি, বিশ্ব অর্থনীতি, তেল বাজার, অনেক কিছুর সাথে ইয়েমেনের এই ঘোষণা, হুতিদের এই ঘোষণা সম্পর্কযুক্ত, এটার মূল্য আছে। আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানাই, আপনাদের ভেতরে অনেকের ভিতরে আগ্রহ থাকতে পারে, যে ইরান যে যুদ্ধ করলো, এই যুদ্ধে ইরান কি কি ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। কয়েকটা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান, সবই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তার ভিতরে রয়েছে ইমাদ, কদরেফ এবং খাইবার শেখার, এই 3 রকমের ক্ষেপণাস্ত্র মেইনলি ব্যবহার করেছে ইরান। এই খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটা এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা হাইপারসনিক মিসাইল। এই হাইপারসনিক মিসাইলের বৈশিষ্ট্য হচ্ছে, যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হাইপারসনিক ইরানের পক্ষ থেকে, সেটা শব্দের চেয়ে সর্বোচ্চ 9 গুণ গতিতে ছুটতে পারে। অর্থাৎ শব্দ প্রতি সেকেন্ডে যদি 1100 ফুট যায়, তাহলে এই খাইবার শেখান তার 9 গুণ যায়। বুঝছেন, এই খাইবার শেখান মিসাইল ইরান থেকে ছোড়ার পর সম্ভবত 7 থেকে 8 মিনিটের ভেতরে ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইরান ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালালো? ইরান প্রধানত ইসরায়েলের 2 রকমের স্থাপনায় হামলা চালিয়েছে। প্রথমত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে, নেভাটিম এবং তেলনভ, এই দুটো কৌশলগত বিমান ঘাঁটি, এই দুটোতেও হামলা চালিয়েছে। এর ভিতরে নেভাটিম বিমান ঘাঁটি হচ্ছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে, তার মানে আরও বেশি দূরে, সেখানে হামলা চালিয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো। আর হামলা চালিয়েছে
হাইফার তেল শোধনাগার বা তেল যে স্থাপনা আছে তেলের, এই সমস্ত জায়গায়। ইরান কিন্তু আগে এই তেল স্থাপনায় হামলা চালায়নি। ইসরায়েল যখন ইরানের খুজেস্তান প্রদেশের মাহার শাহর শহরে একটি তেল স্থাপনার উপর হামলা চালিয়েছে, তারপরে প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের হাইফা বন্দরনগরীর তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে, তারপরে নিরাপত্তাগত এবং সাইবার হামলা যেগুলো চালিয়েছে তার সবগুলোই শতভাগ সফল ছিল। এপাশে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, কেরমানশাহ প্রদেশ, তারপরে তাবরিজ শহর, কারাজ শহর এবং ইস্পাহান এই এলাকায় হামলা চালিয়েছে। কারাজ শহরটা কিন্তু তেহরানের একদম পাশেই, এখানে সামরিক ঘাঁটি আছে। তো ইসরায়েল যে জায়গাগুলোতে হামলা চালিয়েছে মূলত ইরানের সবই সামরিক ঘাঁটি বলা যায়, একটাই শুধু তেল স্থাপনা, বাদ বাকি সবই সামরিক ঘাঁটি। এর ভিতরে ইরানের রাডার সিস্টেম সেট করা আছে এমন জায়গায়ও হামলা চালিয়েছে। তাতে ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে সেটা জানা যায়নি, তবে কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে ইরানের মোট 15 জন ইসরায়েলি হামলায় আহত হয়েছে। আর ইসরায়েলের কয়জন আহত হয়েছে তা পরিষ্কার না, আর একটু সময় লাগবে হয়তোবা। ইসরায়েলের ভেতর থেকে তথ্য আসা আসলে খুব কঠিন ব্যাপারে, একদম কমপ্লিটলি নিষেধাজ্ঞা দিয়ে রাখে যাতে কোনো মতেই গণমাধ্যমে এই খবরগুলো প্রচার না হয়। তো সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আর একটু সামান্য বিশ্লেষণ করি। সেটি হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানের পক্ষ থেকে খুব জোর দিয়ে বলা হয়েছে যে যখন চুক্তির কাছাকাছি দুই পক্ষ, তখন এই যুদ্ধ চলা মোটেই ঠিক হবে না, যুদ্ধ বন্ধ করতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প খুব জোরালোভাবে কথা বলেছেন এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনেও কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে চুক্তি কি আসলে হতে যাচ্ছে কিনা, এবং সেই চুক্তি হলে কি হবে, এবং ইরান আসলে এই ব্যাপারে কী দৃষ্টিভঙ্গি পোষণ করে। চুক্তির জন্য ইরান এই যুদ্ধ বন্ধ করবে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, এখানে কথা আছে। আসলে ইরান চুক্তি ব্যাপারে এক ধরনের চিন্তাও করে যে যদি চুক্তিটা হয় মন্দ হয় না কেন। এই ডোনাল্ড ট্রাম্প 2015 সালে চুক্তি ছিঁড়ে ফেলেছিল, বাতিল করেছিল। সেই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে যদি আবার ইরান পরমাণু চুক্তি করতে পারে, তাহলে ইরান আবার দেখাতে পারবে, এবং অন্তত এই ডোনাল্ড ট্রাম্প আর ছিঁড়তে তো পারবে না। সে তো বলতে পারবে না যে আমি এই চুক্তি খারাপ চুক্তি করেছি, সে তো বলবে যে ভালো চুক্তি করেছি। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে কোনো মতে ইরান ডোনাল্ড ট্রাম্পকে ভালো চুক্তি করতে দেবে না ইরানের বিরুদ্ধে। সেদিন বলেছেন একজন সেনা কর্মকর্তা, হয় খারাপ চুক্তি করতে হবে, না হলে তার চেয়ে খারাপ চুক্তি করতে হবে। ফলে ইরানের কাছ থেকে জিতে যাওয়ার কোনো পথ ডোনাল্ড ট্রাম্পের সামনে থাকবে না। এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তো চাপে, ইসরায়েলের প্রধানমন্ত্রীও কথা শুনছে না, ইরানও কথা শুনছে না। তার কথা উপেক্ষা করে তো ইসরায়েল যুদ্ধ করলো এই গত রাত থেকে দুপুর পর্যন্ত। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন বিপদে। এই মুহূর্তে এই যে যুদ্ধের ভেতরে সে চুক্তির কথা বলছে, তার মানে চুক্তিটা তার জন্য খুব জরুরি, চুক্তি করবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই চুক্তি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, তার মানে ইরান যা বলবে অনেকটা তাই শুনেই তাকে চুক্তি করতে হবে। যদি তাই হয় তাহলে এই চুক্তি ইরানের স্বার্থ রক্ষা করবে অবশ্যই। সেই জন্য ইরান, আমার কাছে মনে হয় যে ইরান একটু দেখতেও চায় যে চুক্তিটা হোক না। তার মানে ইরান ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বার্তা দেবে, চুক্তি যদি হয় যে ময়লা তুমি ছড়িয়েছিলে সেই ময়লা তোমাকে দিয়ে পরিষ্কার করালাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনাদের কাছে কি মনে হয়, চুক্তির জন্য যদি ইরান এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আমি যে কথা বললাম, তাহলে কি ইরান সঠিক পথে আছে নাকি ভুল করছে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।